আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা শোনার পর আপনাদের জাস্ট মনে হবে যে একটা মানুষ ক্রাইম করার জন্য এই পদ্ধতিও নিতে পারে। আপনারা চমকে যাবেন। আজকের ঘটনা কানাডার কিপলিং শহরে। এই কিপলিং শহরে ক্যান্ডি বলে একটা মেয়ে থাকে। এই ক্যান্ডি আগে একবার বিয়ে করেছে, সেখান থেকে তার সন্তান হয়েছে, দেন ডিভোর্সও দিয়ে দিয়েছে। তার একটা বয়ফ্রেন্ড হয় এবং সেই বয়ফ্রেন্ডের সাথে তার সম্পর্কটা বেশ ভালোই আছে। তারা একটা পার্টিতে গেছে, পার্টিতে খুব এনজয় করছে এবং এনজয় করতে করতেই কখনো একটা তার এবং তার বয়ফ্রেন্ডের মধ্যে প্রচণ্ড ঝামেলা হয়ে যায় এবং এই ঝামেলার ফলে তারা একে অপরের সাথে ওখানেই ফাইট শুরু করে। সালটা ছিল 1992 এবং সেই সময় সেই দিন ওখানে ফাইট হওয়ার পর ক্যান্ডি এতটা মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়, সে ডিসাইড করে সে হসপিটালে যাবে। হসপিটালে তার এক বান্ধবী চাকরি করতো। এবার সে হসপিটালে গেছে, গিয়ে দেখে তার বান্ধবী ওখানে নেই। সে বান্ধবীর কাছে সমস্ত কথা শেয়ার করতে গেছিল এবং তার কাছে যদি কুল ডাউন হওয়ার জন্য কোনো মেডিসিন থাকে সেই মেডিসিনটা সে নেবে। এবার যেহেতু তার বান্ধবী ওখানে নেই, সে হসপিটালের ভিতর গিয়ে খানিকক্ষণ বসে দেন বেরিয়ে আসবে। দ্যাট মোমেন্ট ওই হসপিটালের এবং ওই কিপলিং শহরের একজন রিনাউন্ড ডক্টর, যার নাম হচ্ছে জন স্কিনবার্গার, তার সাথে দেখা হয়। জনকে ক্যান্ডি কিন্তু খুব ভালো করেই চেনে। কেন? যখন তার ফার্স্ট বেবি হয়েছিল এই জনই সেই ডেলিভারির কাজটা করেছিল। সেহেতু জনকে দেখা মাত্রই ক্যান্ডি নর্মালি কথা বলতে শুরু করে। সে যখন বেরিয়ে যাচ্ছে তখন জন বলে, তুমি হঠাৎ করেই হসপিটালে কেন এসেছিলে? তখন সে বলে, আমার বান্ধবী তো এখানে কাজ করে, তাই আমি জাস্ট এসেছিলাম ওর সাথে দেখা করতে। তখন জন বলে, তুমি কি কোনো প্রবলেমে আছো? কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো। তখন ক্যান্ডি তাকে বলে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্যাপক ঝামেলা হয়েছে, আমার মাথা ঠিক করে কাজ করছে না, জাস্ট আমি বাড়ি যাবো অ্যান্ড শুয়ে পড়বো। দেন জন বলে, আমার কাছে একটা মেডিসিন আছে, তুমি ওটা নেওয়ার পরেই তোমার ঘুম তো পাবেই, তার সাথে সাথে কালকে সকালবেলা সমস্ত কিছু ভুলে যাবে। এবার ক্যান্ডি ভাবে যে ঠিক আছে, আমি প্রবলেমে পড়েছি, ডক্টর জন যা বলছে সেটাই করি। তাকে একটা রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পর তাকে একটা ইঞ্জেকশন দেয় এবং এই ইঞ্জেকশনের পর ক্যান্ডি কেমন একটু ডিজি ফিল করে, মানে সে কিছুই সামনে যেন ঠিকঠাক করে দেখতে পাচ্ছে না, একটু ঘোলাটে ব্যাপার। এবার যেহেতু সে মেডিসিন নিয়েছে, সে জানতো তার সাথে এরকমই কিছু একটা হতে চলেছে। সে হসপিটালের বেডেই শুয়ে পড়ে, কিন্তু শুয়ে তার ঠিক ঘুম আসছে না। সে বারবার হসপিটালের ছাদের দিকে তাকাচ্ছে, নানান কিছু ভাবছে। এবার এই মোমেন্টে তার একটু ঘুম মতন চলে আসে। হঠাৎই সে একটা জিনিস ফিল করে, যেন তার উপর কিছু একটা উঠে বসেছে, কিছু একটা যেন তার সাথে হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না, কিছুই দেখতে পাচ্ছে না, কিছুই বুঝতে পারছে না। নেক্সট ডে সকাল, তার যখন ঘুমটা ভাঙে, তার প্রচণ্ড মাথা যন্ত্রণা হওয়া শুরু করে অ্যান্ড সে ঘুম থেকে ওঠার পরেই বুঝতে পারে যে তার সাথে খুব বাজে কিছু একটা হয়েছে এবং এই বাজে কিছুর একটা আইডিয়া নিয়ে সে যখন হসপিটাল থেকে বেরোচ্ছে তখন তার আবার দেখা হয় ডক্টর জনের সাথে। সে ডক্টর জনকে এই ব্যাপারটা বলে যে কালকে আপনি আমাকে কি ওষুধ দিয়েছিলেন যে আমি এরকম অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়লাম, আমি কীরকম একটা অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। তখন ডক্টর জন বলে যে কালকে রাতের কথা তো তোমার তেমন কোনো কিছুই মনে নেই, ওষুধটা এমনই ছিল, ইভেন তোমার বয়ফ্রেন্ডের সাথে যে ঝগড়া হয়েছে সেটার কথাও তো ঠিকঠাক মনে নেই তোমার। ক্যান্ডি ভেবে থাকে, হ্যাঁ সত্যি সত্যি আগের রাতের তার কিছুই মনে নেই, জাস্ট কিছু যেন একটা হয়েছিল এবং সেই কিছু হওয়াটা একটা কোথাও না কোথাও বাজের দিকেই নির্দেশনা দিচ্ছে। সে তার বাড়িতে যায়, কিন্তু বাড়িতে যাওয়ার পরেও তার বারবার এটা মনে হতে থাকে যে তার সাথে কালকে রাতে হসপিটালে কিছু একটা তো হয়েছিল। সে কোনো ড্রেস চেঞ্জ না করে ফ্রেশ না হয়ে সোজা পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গিয়ে পুরো ব্যাপারটা সে বলে এবং ব্যাপারটা বলা মাত্রই পুলিশ ওখানে অ্যাকশন নেয়। তারা হসপিটালে যায়। হসপিটালে গিয়ে সেই রাতে ডাক্তার যে ছিল, যার নাম হচ্ছে জন স্কিনবার্গার, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর ক্যান্ডি ডাইরেক্টলি বলে হয়তো এই ডাক্তারই আমার সাথে কোনো কুকর্ম করেছে। এবার কুকর্মের যখন একটা দোষ এই ডাক্তারের উপর দিয়ে দিয়েছে, তাও এরকম একটা রিনাউন্ড ডাক্তার, তখন ডাক্তার যাবে তো আর কোথায়, তখন অলরেডি মেডিকেল এক্সামিনেশন হবে। ক্যান্ডির কাছ থেকে তার যে আন্ডারওয়্যার আছে সেটা নিয়ে নেওয়া হয় এবং ডক্টর জন স্কিনবার্গার সে নিজের থেকে ভলেন্টারি সে বলে যে আমার রক্ত নাও এবং সেটা ডিএনএ টেস্ট করো, যদি আমি কোনো দোষ করে থাকি তাহলে যেন আমার শাস্তি হয়, আর যদি দোষ না করে থাকি তাহলে দুধ কা দুধ পানি কা পানি যেন একেবারেই হয়ে যায়। এবার
সেই টেস্টিংটা হয় এবং সেই টেস্টিং হওয়ার পর দেখা যায় যে জন স্কিনবার্গারের যে ডিএনএ আছে সেটা ম্যাচ হয়নি ক্যান্ডির অন্তর্বাসে থাকা ডিএনএর সাথে। তার মানে এখানে ক্যান্ডি কোনোভাবে হয়তো এই ডাক্তারকে ভুল বুঝেছে, নয়তো ইচ্ছা করেই সে এই ডাক্তারকে বদনাম করার ট্রাই করছে। কিন্তু ক্যান্ডিকে যখন পুরো ব্যাপারটা বলা হয় তখন ক্যান্ডি কোনো মতেই মানতে চাইছে না। ক্যান্ডি বারবার বলছে সেই রাতে আমার সাথে কিছু তো হয়েছে। এইভাবে নেক্সট আরও 7-8 মাস কেটে যায়, কিন্তু ক্যান্ডি সেও ছেড়ে দেবার পাত্র না। সে বারবার পুলিশ স্টেশনে যাচ্ছে। এবার পুলিশের উপর সে এই অভিযোগটা তোলে, যেহেতু অভিযোগটা একটা ডাক্তারের উপর, সেহেতু ডাক্তার কোনোভাবে এই ডিএনএ টেস্টের মাঝে কোনো স্যাম্পেল হয়তো কিছু চেঞ্জ করে দিয়েছে। কিন্তু যে পুলিশ অফিসার তদন্তে ছিল সে ক্লিয়ারলি নিজের সামনে এই পুরো প্রসেসটা দেখেছিল। এই কারণে কোনোভাবে কোনো মিস্টেক হওয়ার তো চান্স নেই। কিন্তু যেহেতু ভিকটিম যে কমপ্লেন করেছে সে এই ব্যাপারটা বলছে, সেহেতু আইন মোতাবেক আবারও ডিএনএ টেস্ট করতে হবে। আন্ডারওয়্যার ক্যান্ডি সেটা তো অবশ্যই ছিল, সেটার সাথে আবার ম্যাচ করাতে হবে ডক্টর জনের ডিএনএ। কিন্তু এবার কি ডক্টর জন তার ডিএনএ দেবে? এবার যখন তাকে বলা হয় সে নিজে থেকে বলে অবশ্যই আমি দেবো, এবং সেইবারও হাত থেকে তার ব্লাড নেওয়া হয়, সেটা টেস্ট করা হয় অ্যান্ড টেস্ট নেগেটিভ আসে। তার মানে ক্যান্ডি এবারও মিথ্যে বলছে। যেহেতু এই কিপলিং শহরটা খুব একটা বড় শহর ছিল না এবং ডক্টর জনকে সবাই চিনত, সেহেতু ডক্টর জনের উপর সবার সহানুভূতি গিয়ে পড়ে। সবাই ক্যান্ডিকে নানান রকম কথা বলতে থাকে, ক্যান্ডির চরিত্র নিয়ে প্রশ্ন করতে থাকে। ক্যান্ডি ওই শহরে যেখানে যেত তাকে সবাই চিৎকার করে নানান রকম বাজে ভাষা দিয়ে কথা বলতো। এই কারণে ক্যান্ডি একটা সময়ের পর ডিসাইড করে সে আর এই শহরে থাকবে না, সে ওই শহর ত্যাগ করে। কিন্তু এই কেসটা এবং সেই রাতে তার সাথে ঘটে যাওয়ার সেই ঘটনা যেটা সে ভাবছে সেটাকে সে ভুলতে পারে না। সে অন্য শহরে যায়। এবার অন্য শহরে গিয়ে সে নানান রকম স্টেপ নেবে। এই স্টেপ নিয়ে এই কেসটা কতদূর গড়াবে সেটা জানার আগে চলুন জেনে নিই এই ডক্টর জন কে। এই ডক্টর জন কানাডার ওই শহরের একটা নামি দামি ডাক্তার। সে ওখানকার যে ম্যাটারনিটি ওয়ার্ড আছে তার দায়িত্বে আছে। ওই শহরের যত প্রেগনেন্সির কেস আছে সেই সামলায়। অ্যাকচুয়ালি ডক্টর জনের জন্ম কিন্তু কানাডাতে হয়নি, তার জন্ম হয়েছিল জিম্বাবুয়েতে। সে বড় হয়, দেন পড়াশোনার জন্য চলে যায় সে সাউথ আফ্রিকা। ওখান থেকে মেডিকেল ডিগ্রি নিয়ে সোজা সে চলে যায় কানাডাতে মেডিকেল প্র্যাকটিস করে কিপলিং শহরে সে বেশ ফেমাস হয়ে যায়। এই ফেমাস হওয়া মানুষটার উপরেই এই রকম নানান অভিযোগ ক্যান্ডি লাগায়। ডক্টর জনের যে ওয়াইফ আছে লিসা, সেও ক্যান্ডির বিরুদ্ধে নানান কথা নানান জায়গায় প্রচার করতে থাকে। লিসার এটা সেকেন্ড ম্যারেজ ছিল। তার আগের সম্পর্কে 2টো মেয়ে ছিল এবং জনের সাথেও তার 2টো সন্তান হয়েছিল। তাদের একটা হ্যাপিলি ম্যারিড লাইফ ছিল এবং সেই হ্যাপিলি ম্যারিড লাইফে ক্যান্ডি নামক একটা মেয়ে এসে কোথাও যেন একটা টর্নেডো তৈরি করেছিল। লিসাও নানানভাবে এই ক্যান্ডিকে টার্গেট করে। এবার ক্যান্ডি তো শহর ত্যাগ করে অন্য শহরে চলে গেছে। সেখানে গিয়ে প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে এবং এই প্রাইভেট ডিটেকটিভ এবার তদন্ত শুরু করে। তদন্তে প্রথমেই তাদের টার্গেট ছিল এই ডক্টর জনের ডিএনএটা নেওয়া। এবার ডিএনএটা ডাইরেক্ট ব্লাড, হেয়ার এগুলো তো তারা নিতে পারবে না। তো তারা প্ল্যান করে যে ডক্টর জনের যে গাড়ি আছে সেই গাড়ি থেকে কোনো কিছু যদি পাওয়া যায়, সেখানে যদি ডক্টর জনের ডিএনএ থাকে, তাহলে ক্যান্ডির আন্ডারওয়্যার সেই ডিএনএর সাথে ম্যাচ করলে বোঝা যাবে যে ডক্টর জন কতটা মিথ্যে বলছে আর কতটা সত্যি বলছে। এটি 2বার কিন্তু ডক্টর জন নিজেকে প্রমাণ করে দিয়েছিল, কিন্তু সেখানে কোনো না কোনো গাফিলতি আছে, এটা ক্যান্ডি মনে করছিল। এবার প্রাইভেট ডিটেকটিভ ডক্টর জনের গাড়িকে টার্গেট করে, সেটাকে ইললিগালি আনলক করে অ্যান্ড দেন সেই গাড়ির মধ্যে সে পায় ডক্টর জনের একটা লিপ বাম। সেই লিপ বামটা কালেক্ট করে, সেখান থেকে ডিএনএ এক্সট্রাক্ট করার পর ক্যান্ডির আন্ডারওয়্যারে যে ডিএনএ ছিল সেটার সাথে ম্যাচ করানো হয়। মাসখানেক পর তার রেজাল্ট আসে এবং সেটা 100% ম্যাচ করে যায়। তার মানে সেই রাতে ক্যান্ডির সাথে যেটা হয়েছিল, ক্যান্ডি যেটা ভেবেছিল সেটা সত্যি সত্যি তার সাথে হয়েছিল এবং সেটা করেছিল ডক্টর জন। কিন্তু সেটা প্রমাণ কেন কোনো মেডিকেল বোর্ড করতে পারেনি, এটা একটা বড় ব্যাপার ছিল। তার মানে কোথাও না কোথাও গাফিলতি আছে, হয় ফরেন্সিকে গাফিলতি আছে, নয়তো পুলিশের ডিএনএ কালেকশনে গাফিলতি আছে। কিন্তু ক্যান্ডির এখানে ভাগ্যটা বেশ খারাপ। তার কারণ সে ডাইরেক্টলি পুলিশকে গিয়ে বলতে পারবে না সে একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে এইভাবে ডক্টর জনের ডিএনএটা তার আন্ডারওয়্যারের ডিএনএর সাথে ম্যাচ করেছে। তো সেই ক্ষেত্রে
তাকে এবার লিগ্যাল ওয়েতে নিতে হবে। কিন্তু এই লিগ্যাল ওয়ে সে কি করে খুঁজবে, এই জিনিসটা যখন তার মাথায় চলছে, অলরেডি কিন্তু ততদিনে 1997 মানে 5 বছর কেটে গেছে। এবং এই 5 বছর পর এই কেসে সব থেকে বড় টুইস্ট আসতে চলেছে। সেইটা কি? সেই টুইস্টটার নাম হচ্ছে লিসা। লিসার আগে বিয়ে ছিল, সেই বিয়ে থেকে তার 2 কন্যা সন্তান ছিল এবং 2 কন্যা সন্তানের মধ্যে এক কন্যা সন্তান বেশ কয়েকদিন ধরে বেশ চুপচাপ থাকতো। যেহেতু সে চুপচাপ থাকতো, লিসা তাকে বারবার প্রেশার দিয়ে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, এডুকেশনে কোনো প্রবলেম আছে, কেউ তোমাকে ডিস্টার্ব করছে, তুমি আমাকে বলতে পারো। দেন লিসার সেই মেয়ে তাকে বলে যে ডক্টর জন তার সাথে প্রতি রাতে কি করে। সে বলে প্রতি রাতে সে আমার রুমে এসে আমাকে একটা ইঞ্জেকশন দেয়। দেন লিসা শুনে অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ডক্টর জনের যে ড্রয়ার আছে সেটা চেক করে এবং সেখানে অনেক কন্ডো পায়, তার সাথে সাথে একটা মেডিসিন পায়। সেই মেডিসিনটার নাম হচ্ছে ভার্সেট। এবার এই ভার্সেট মেডিসিনটা তার কাছে বেশ পরিচিত। তার কারণ কি, যখন ক্যান্ডির কেসটা হয়েছিল, ক্যান্ডি বলেছিল সবার সামনে যে ডক্টর জন নাকি তাকে ভার্সেট ইনজেকশনটাই দিয়েছিল। এবার একে একে 2 এই জিনিসটা ম্যাচ করে গেছে। লিসা এই ব্যাপারটা সে লোকায়নি, সে সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যায় এবং গিয়ে পুরো ব্যাপারটা বলে। এবার পুলিশ আবার তদন্ত শুরু করে। এবার তদন্ত কিন্তু ক্যান্ডিকে নিয়ে হচ্ছে না, লিজার মেয়েকে নিয়ে হচ্ছে। কিন্তু এবার একটা অদ্ভুত জিনিস হচ্ছে, ডক্টর জন নিজের ডিএনএ আগে 2 বার যেমন নিজে থেকে দিয়েছিল, এবার সে দিতেই চাইছিল না। কিন্তু তার কাছ থেকে এবার জোর করেই নেওয়া হয়। এবার তার হাতের শিরা থেকে ডিএনএ টেস্টের জন্য রক্ত নেওয়া হয়নি, তার আঙুলের মাথা থেকে রক্ত নেওয়া হয়েছে। এবং 1 মাস পর সেই ডিএনএ টেস্টের রেজাল্ট আসে এবং সেই রেজাল্ট ম্যাচ হয়ে যায়। এরপর ক্যান্ডির আন্ডারওয়্যারে যে ডিএনএ পাওয়া গেছিল সেটার সাথেও ম্যাচ করা হলে সেটাও 100% ম্যাচ হয়ে যায়। এবার কথা হচ্ছে, ডক্টর জন এই কুকর্মগুলো করেছিল, সেগুলো মোটামুটি প্রমাণ হয়ে গেছে। ডক্টর জন এই পুরো জিনিসটা কি করে ওভারটার্ন করলো? আগেও তো তার 2 বার রক্ত নেওয়া হয়েছিল, তখন কেন ডিএনএ ম্যাচ করেনি? তার মানে ডিএনএ যে ম্যাচিং সিস্টেম আছে তাতে কি কোনো প্রবলেম আছে? এবার এই জিনিসটা ডক্টর জনকে পুলিশ স্টেশনে এসে পুলিশ যখন জিজ্ঞাসা করে, তখন পুলিশ এমন একটা জিনিস শোনে যেটা তারা কানে বিশ্বাস করতে পারছিল না। আমি যখন আপনাদেরকে বলবো আপনারাও কানে বিশ্বাস করতে পারবেন না। অ্যাকচুয়ালি ডক্টর জন ফ্যামিলি ডক্টর ছিল, তার কাছে অনেক পেশেন্টেরই ব্লাড থাকতো। তো সে এই সমস্ত কুকর্ম করার আগে একটা কাজ করত। সে তার হাতের যে শিরা আছে সেইখানে একটা টিউব ইনসার্ট করত। দেন সেই টিউবের মধ্যে অন্য কোনো মেলের ব্লাড ঢুকিয়ে দিত। এবার যখন ডিএনএ টেস্ট করানো হবে তখন হাতের শিরা থেকে রক্ত নেওয়া হবে এবং হাতের শিরা থেকে যখন রক্ত নেওয়া হতো তখন ইঞ্জেকশনটা ডাইরেক্টলি ওই পাইপের মধ্যেই ফোটানো হতো এবং অন্য মেলের ব্লাড ওখানে চলে যেত। এই কারণে ডিএনএগুলো ম্যাচ হতো না। কিন্তু লাস্ট টাইম যখন ডিএনএ টেস্টে সমস্ত কিছু একদম খুলে যায় তখন তার আঙুলের মাথা থেকে নেওয়া হয়েছিল। এই কারণে ডিএনএ টেস্টের রেজাল্টটাও ম্যাচ করে যায়। যাই হোক, এবার কোর্টে এই কেসটা ওঠে, ট্রায়াল চলে এবং তার মাত্র 6 বছরের সাজা ঘোষণা করা হয়। এই 6 বছর সে সাজা কাটার পর যখন সে জেল থেকে বেরোয়, অ্যাকচুয়ালি সে তো কানাডিয়ান নাগরিক ছিল না, সে ছিল সাউথ আফ্রিকার। তো তাকে সাউথ আফ্রিকা পাঠিয়ে দেওয়া হয় এবং তার আগে তার যে মেডিকেল লাইসেন্স আছে সে যেন পৃথিবীর কোনো প্রান্তে আর কোনোদিনও মেডিকেল প্র্যাকটিস না করতে পারে তার ব্যবস্থা করে কানাডিয়ান পুলিশ তাকে সাউথ আফ্রিকাতে পাঠিয়ে দেয়। এবং এখানেই এই অবিশ্বাস্য কেসটা ফাইনালি সলভ হয়ে যায়। সত্যি বলতে এই যে ক্রাইমের ঘটনাটা আপনারা শুনলেন, এই রকম ঘটনা পৃথিবীতে খুবই কম ঘটে। একটা মানুষ এতটা নিচু কি করে হতে পারে যে জাস্ট কুকর্ম করার জন্য সে এতটা মাথা কাটিয়েছে, এটা কল্পনার বাইরে। তো এই ছিল আজকের একটা অদ্ভুত আজব ট্রু ক্রাইমের ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।